প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বাস্তবতা বর্তমান সময়ে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, এর পেছনের কারণগুলো কি, সেগুলো নিয়ে নানাভাবে আলোচনা পর্যালোচনা হচ্ছে। সেটি নাগরিক সমাজের পক্ষ থেকে হচ্ছে, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারাও তাদের এই পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করছেন, কারণগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছেন। কোন কোন চ্যালেঞ্জগুলো আছে এই বাস্তবতার পেছনে, সেগুলোকে চিহ্নিত করার পাশাপাশি কিভাবে সেই উত্তরণটি করা যায়, সেই আলোচনাও যখন চলমান, তখন আজকেও আমরা সেই আলোচনাটি করতে চাই যে আসলে এই উত্তরণের উপায়গুলো কি হতে পারে, চ্যালেঞ্জগুলো কেন তৈরি হলো, যাতে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর যাতে কখনো তৈরি না হয়, সেই রক্ষাকবচগুলো কি হতে পারে, সেই সেফগার্ডগুলো কি হতে পারে। পাশাপাশি এই ধরনের পরিস্থিতিতে আমাদের দেশের ব্যবসায়ী সমাজ বিভিন্ন সময় এই ব্যবসা বাণিজ্যের গতিকে ত্বরান্বিত রাখার ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা কিংবা আমাদের রাজস্বের সাথে যে সম্পৃক্ত বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোর ভূমিকা বা আয়োজনগুলোকে যেভাবে দেখতে চান সেটি তারা কতটুকু দেখছেন, বা সেই পরিবর্তিত এই পরিস্থিতিতে সেটি পরিবর্তনের যে পদক্ষেপগুলো বা কতটুকু, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যবসা বাণিজ্য, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন স্বনামধন্য ব্যবসায়ী আমাদের সঙ্গে আজকের আলোচক হিসাবে উপস্থিত আছেন। আসলে আলোচনা শুরু করার আগে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন এফবিসিসিআই এর সাবেক সম্মানিত পরিচালক এবং ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। চিশতি ভাই, শুরুতে এই আলোচনাটি করতে চাই, এটা দিয়ে শুরু করতে চাই যে ব্যবসা বাণিজ্যের যে বাস্তবতা আমরা এখন লক্ষ্য করছি, এই বাস্তবতা আসলে তৈরি হলো কেন? এখানে কি আমাদের অভ্যন্তরীণ বিষয় নাকি বৈশ্বিক প্রভাবও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ইকোনমি যে পর্যায়ে আজকে রয়েছে, প্রায় $465 বিলিয়ন ইকোনমি, সেটা নিশ্চয়ই একদিনে হয়নি। আপনি ডে বাই ডে আজকে আমরা যখন বটম রেল বাস্কেট থেকে আজকে $465 বিলিয়ন ইকোনমি, এটা দিনে দিনে আমরা আস্তে আস্তে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই অবস্থা উপনীত হয়েছে। আপনারা জানেন যে কোভিড যে ক্রাইসিস বা কোভিডের 2021 সালে কোভিডের পরবর্তীকাল সময়ে আমাদের যখন ইকোনমি গ্রোয়ের দিকে যাচ্ছিল, আপের দিকে যাচ্ছিল, তখন কিন্তু এই কোভিড ধাক্কা লেগেছে। এর পরবর্তীকালে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরেও কিন্তু চলছিল ভালো মোটামুটি চলছিলাম। তারপরে কিন্তু আমি আপনার সাথে কয়েকটা অনুষ্ঠান দেখা হয়েছিল আমি কিন্তু একটা স্পষ্ট করে বলেছিলাম যে দেখেন, আপনার থাকতেই পারে, আপনার ক্রপশন হতেই পারে, হয়তো মোটা দাগে না হোক কিছুটা হলেও থাকবেই, কিন্তু যে পরিমাণ অর্থ আপনার দেশ থেকে পাচার হয়ে গেছে, আমি কিন্তু ওই সময় বলেছিলাম এই যে আমাদের ছাত্র জনতা যেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে যেই আমাদের আজকে অবস্থান, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, এর পূর্বেও কিন্তু আমি বলেছিলাম যে পরিমাণ টাকা লুটপাট হচ্ছে, দেশ থেকে চলে যাচ্ছে, এটা বন্ধ করা উচিত। আজকে আপনারা আমাদের ইকোনমি $90 বিলিয়ন আমরা ঋণগ্রস্ত। যে বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে তার 90,000 টাকা আপনার মাথা পিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। ওভারঅল আপনি 2009 থেকে শুরু করি, তাহলে $157 বিলিয়ন চলে গেছে। একটা ইকোনমি থেকে যদি, একটা দেশের ইকোনমি থেকে যদি এত পরিমাণ টাকা চলে যায়, যেটা আমরা ডিপেন্ড করি হলো গিয়া ফরেন রেমিটেন্সের উপরে, সেখানে আসে হলো গিয়া প্রতি অ্যানুয়ালি হয়তো আপনার $22 থেকে $25 বিলিয়ন আসে। আমরা যে কষ্ট, যেহেতু যে আমাদের প্রোডাক্ট আপনার আরএমডি সেক্টরে আমরা যে আমদানিকৃত এক্সপোর্ট যেটা হয়ে থাকে, এই এক্সপোর্ট 80% এক্সপোর্ট হয়ে থাকে, আমাদের যে আমরা টাকাটা পাই তা 80% আসে আরএমডি থেকে। সেখান থেকে এভাবে টাকা আসে কত, আপনি হয়তো $50 to $55 বিলিয়ন। এখান থেকে যদি টাকাগুলো চলে যায়, এত পরিমাণ টাকা, তাহলে আমাদের ইকোনমি এখনও যেটা আছে, আমি মনে করি যে আমাদের যে মানুষের যে ঐকান্তিক চেষ্টা এবং প্রচণ্ড পরিমাণ তার স্ট্রেংথ, স্টেমিনা, এগিয়ে যাওয়ার জন্য তার যে প্রবণতা, এটার জন্য কিন্তু সম্ভব হয়েছে, এখনও আমাদের ইকোনমি দাঁড়িয়ে আছে। তো না, এই যে অব্যবস্থাপনা যেটি তৈরি হলো, অর্থ পাচার হওয়া কিংবা দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যকে সঠিক খাতে পরিচালনা করার ক্ষেত্রে যে অব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে দেখলাম, আমাদের তো প্রতিষ্ঠান আছে, তাহলে সেই প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে একজন ব্যবসায়ী হিসাবে বা ব্যবসায়ী নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন? না, নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠান তো রয়েছেই, প্রতিষ্ঠানগুলো কাজ করছে কতটুকু, আপনি কাজ করছে কোথায় জানেন? যে আপনি এসএমই বা মিডিয়াম এন্টারপ্রেনার যারা আপনি ক্ষুদ্র মাঝারি, তাদের দিয়ে কিন্তু প্রচণ্ডভাবে কাজ করছে। সিস্টেম কিন্তু অ্যাক্টিভ, ফুললি অ্যাক্টিভ।
হ্যাঁ, তাদেরকে আপনার যখন মর্টগেজ দিতে হবে হলো গিয়ে, আপনি যদি কেউ যদি 5 কোটি টাকা আপনার লোনের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার 6 কোটি টাকা সমপরিমাণ টাকা মর্টগেজ দিতে হবে এবং ওইটা অ্যাসেসমেন্ট হবে। প্রপার অ্যাসেসমেন্ট হওয়ার পরে ওখান থেকে 80% ফোর্থ সেলের উপরে যে পরিমাণ টাকা ফোর্থ সেল করে পাওয়া যাবে, ওইটা আপনার মর্টগেজ হিসেবে ট্রিট করা হবে। এর পরবর্তীকালে ওই পরিমাণ টাকা তাকে দেওয়া হবে আপনার এই লোন দেওয়া হবে। অথচ শত শত হাজার হাজার কোটি টাকা যে দেওয়া হয়, তাদের কিসের উপর বেস করে দেওয়া হয়? তাদের জন্য কিন্তু ওই সিস্টেম রান করে না। ছোট আকারে যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য নিয়মের বেড়া, সব নিয়মের বেড়া শুধুমাত্র তাদের জন্যই। বড় যারা, আপনি জানেন যে আপনার সাথে আমি কয়েকবার কথা বলেছিলাম যে জাস্ট আপনার গত বছর এই বছরই আপনি জানুয়ারি থেকে 1% সুপারভিশন চার্জ ইমপ্লিমেন্ট করা হয়েছিল। কাদের উপরে? এসএমই যারা করে তাদের উপরে, শুধুমাত্র তাদের উপর। তাদের টোটাল যে আপনার লোন বা টিআর বা এসওডি বা টার্ম লোন, যেই লোনেই হোক, তার উপরে 1% সুপারভিশন চার্জ নিয়ে নেবে ব্যাঙ্কগুলো। কিন্তু এটা কিন্তু কর্পোরেটদের উপরে কিন্তু বর্তায় নাই, শুধুমাত্র এসএমইদের উপরে বর্তিয়েছে। এবং আমরা যখন যাই আপনার লোন নেওয়ার জন্য, তখন আমাদের কোনো নেগোশিয়েট করার কোনো জায়গা থাকে না। 14.5% আপনার 12% যা বলবো তাই। কিন্তু যারা কর্পোরেট ব্যবসা করে তাদের জন্য কিন্তু আপনার নেগোশিয়েটের জায়গা আছে। এরপরে তারা বছর পরে যখন আপনার ব্যাড লোন তাদের হবে, ক্লাসিফাইড যখন তারা হবে, তখন তাদেরকে আবার রিইনভেস্ট করা হবে, পূর্ণ তফসিল করা হবে। আর আমি যদি আজকে ব্যাড লোন করি, তাহলে কী করবে? প্রথমেই আমার অ্যাকাউন্টটা সিজ করবে, তারপরে আমার 3 মাসের মধ্যে আমার যে প্রপার্টিটার মর্টগেজ দেওয়া, সেই মর্টগেজটা আপনাদের নিলামে উঠবে, আমার ফ্যাক্টরি বন্ধ করে দেবে। এগুলো হলো যে সব এগুলো যারা করলেন তাদের আসলে মূল শক্তিটা কি? মূল শক্তি তো ডেফিনেটলি আমি বলি যে রাষ্ট্র পরিচালিত করার যে সকল যন্ত্র, যারা আপনি রাষ্ট্র পরিচালনা করে থাকে, তাদের তো মূল এই সমস্ত ব্যক্তিরা ক্ষমতার কাছাকাছি থাকেন সবসময় ক্ষমতার কাছাকাছি। এই জন্যই কিন্তু ইকোনমিটা আমাদের এই টালমাটাল অবস্থায় চলে আসছে। এই ধরনের অব্যবস্থাপনা তৈরি হলে একটা ভঙ্গুর অবস্থায় গিয়ে একটা পর্যায়ে গিয়ে চলে যায়, এবং সেখান থেকে উত্তরণের উপায়গুলো কি হতে পারে সেটি আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনবো। তবে নিয়াজ আলী চিশতি ভাই, একটা বিরতিতে যাবো। এই প্রশ্নটি আপনার কাছে রেখে যায়, সেটি হলো স্থানীয় শিল্পীর বিকাশের প্রসঙ্গ ধরে আপনি এসএমইর প্রসঙ্গ নিয়ে আসছেন আলোচনায়। তো এই প্রসঙ্গে আমরা যে ডলার সংকটের কথা দীর্ঘ সময় ধরে আমরা শুনছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এই অসুবিধাটা কতটুকু কাটলো, নাকি আগের মতোই আছে? এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক, আসাম ব্যবসা বাণিজ্য এবং এক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে এবং সেই চ্যালেঞ্জগুলোকে উত্তরণের উপায় কী, এই প্রসঙ্গ ধরেই আলোচনা। সম্মানিত আলোচক হিসাবে আছেন নিয়াজ আলী চিশতি ভাই। যে প্রশ্নটি রেখে যাও আপনার কাছে, ডলার সংকট কতটা কাটলো? ধন্যবাদ আবারও। ডলার সংকট, আসলে ডলার সংকট তো রয়েছেই, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেই পরিমাণ সংকট, তার থেকে কিন্তু আপনার অনেক বেশি পরিমাণ আমাদের কাছে দেখানো হয়েছে। দেখুন, রাতারাতি কী হলো, আপনার কিছুদিন পূর্বে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসার পূর্বে কিন্তু আমাদের এলসি মার্জিন ছিল 100%। এই মার্জিনটা দিয়ে আমাদের এলসি করতে হতো। কিন্তু রিসেন্টলি কী হয়েছে, কিন্তু এমন জাদুকাঠি ছিল না, কিন্তু এমন না। আপনার অনেক এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, হয়তো রেমিটেন্স কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যে পরিমাণ রেমিটেন্স আপনার ইয়ারলি আসে কত 22 to 25 বিলিয়ন ডলার, হয়তো এটার আপনি একটু অ্যানুয়ালি হয়তো বেড়েছে। কিন্তু যে 100% মার্জিনটা রাখা হতো এলসি করার জন্য, সেটা কিন্তু এখন উইথড্র করা হয়েছে। এবং এখন ব্যাংক এবং ক্লায়েন্টের রিলেশনের উপর বেস করে কিন্তু এখন মার্জিন না হচ্ছে। দ্যাট মিন যেটা হয়েছিল সেটা আসলে ডলারের জন্য না, হয়েছিল গিয়ে যে টাকাটা আমি মার্জিন হিসেবে রাখি, সেই টাকাটা তারা রিইনভেস্ট করছে আরেক জায়গায়। ব্যাংকগুলো এক্সট্রা একটা বেনিফিট পাওয়ার জন্য এই কাজগুলো করছিল শুধুমাত্র এসএমইদের উপরে। এরকম একটা চক্রান্ত ছিল, বিদায় কিন্তু আজকে উঠে গেছে। কিন্তু এখন কিন্তু আমরা 10% মার্জিন দিয়ে কিন্তু সেটা অনেকটাই সহনশীল, কিংবা আপনারা যেভাবে প্রত্যাশা করেন সেরকম একটা অবস্থা এখন চলে আসছে। হ্যাঁ, এই জায়গাতে নিয়াজ আলী চিশতি ভাই, যে আসলে রাষ্ট্র সংস্কার চলছে এবং নানাভাবে কিভাবে সংস্কার করলে আসলে আমাদের যে ক্ষেত্রগুলো বা আমাদের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং জবাবদিহিতার কোনো ঘাটতি থাকবে না, এই সূত্র ধরে ব্যবসা বাণিজ্যের মধ্যেও একটা সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নীতিগত সংস্কার। সেই নীতিগত সংস্কার করতে গেলে একজন ব্যবসায়ী হিসেবে আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান? রাষ্ট্রযন্ত্রের চালিকাতে যারা রয়েছেন, তারা যদি ঠিক থাকে, তাহলে এখানে আসলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই।
আপনি বাংলাদেশ ব্যাংক হচ্ছে মনিটরিং করবে সারা সবগুলো ব্যাংক, তারা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার যে ব্যাংকগুলো রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বেসরকারি যে ব্যাংকগুলো রয়েছে তাদের কিন্তু ব্যত্যয় করার কোনো সুযোগ থাকবে না। এবং কন্ট্রোল রাখতে হবে যেন কোনো অবস্থাতে ওভার ইনভেস্ট না করে, এবং যে পরিমাণ এক্সপোর্ট হয় সেই পরিমাণ টাকা যেন আসে, অন্তত সেই তদারকি করলে কিন্তু এই মৌলিক বিষয়গুলো নিশ্চিত করে দেবেন ইকোনমি রান হবে। কারণ আপনি সহ আমরা যারা আপনার ব্যবসার সাথে জড়িত বা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে আপনার কাজ করে নিজের জন্য, পরিবারের জন্য, আলটিমেটলি দেশের জন্য, এটা পৃথিবীর কোথাও পাবেন না আপনি, আমি নিশ্চিত বলতে পারি। কারণ আপনিও গিয়েছেন অনেক দেশে, আমি গিয়েছি, 5টা পরে দেখবেন কোথাও কখনো ফোনে তাকে পাওয়া যায় না, অথচ আমরা কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু কোনো না কোনোভাবে ব্যবসার সাথে ইনভলভ থাকি। ঠিক তদ্দু সকাল কোনো ব্যক্তি দেখা যায় সারা রাতও কাজে এক্স্যাক্টলি, হ্যাঁ, শুধু ঘুমের সময়টুকু ছাড়া বাকি সময় কিন্তু আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান নিয়ে কাজ করি। যে কারণে হচ্ছে না সেই কারণগুলো কিছু কিছু লোকের সৃষ্টি, সেই সৃষ্টির কারণ সেটা হচ্ছে না। পাশাপাশি এই আয়োজনটি বা এরকম একটা দাবি ঠিক না, আলোচনা হচ্ছে, সেই আলোচনার সূত্র ধরে সেটি দাবিতেও পরিণত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেটি হচ্ছে যে একটা স্মার্ট ব্যবসা বাণিজ্য তৈরি করা, অর্থাৎ আমার যে ব্যবসায়িক ক্ষেত্রে যে নীতিগুলো থাকবে সেগুলো খুব যুগোপযোগী থাকবে, সেই অর্থে স্মার্ট বলছি। এবং যারা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নেতৃত্ব দিবেন তারাও আধুনিক জ্ঞান সম্পন্ন হবেন, অর্থাৎ একটা স্মার্ট নেতৃত্বের জায়গাটিও তৈরি হবে। কিভাবে সেটি নিশ্চিত করা যায়? যারা আপনি ভোট দিয়ে আপনার যাকে নিযুক্ত করবে সেই ভোটারদের কিন্তু অনেকগুলো তাদেরও কিন্তু ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে, এবং তাদেরও কিন্তু ওই চেতনা বা ওই ওই চিন্তা ভাবনা থেকে শুরু করে তাদেরকে জ্ঞানটা থাকতে হবে যে আমি কাকে সিলেক্ট করব। শুধুমাত্র ভোটের সময় ভোট দিলাম, তারপরে আমি কাকে ভোট দিচ্ছি, কেন দিচ্ছি, ওই জিনিসটা কিন্তু থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। গণতন্ত্র অবশ্যই আমরা চাই, ডেমোক্রেসি চাই সব জায়গায়। সেই পাশাপাশি কিন্তু একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গিয়া আপনার ঠিক রাইট পারসনকে আমরা চুজ করতে পারছি কি না। রাষ্ট্র থেকে শুরু করে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে যারা ভোটার থাকে তাদের কিন্তু বড় একটা দায়িত্ব রয়েছে, মানে পারফেক্ট লোককে সিলেক্ট করা, যে কিনা নিজের জন্য না দেশের জন্য, বিজনেস কমিউনিটির জন্য কাজ করবে। এটা কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়বে। তাহলে কিন্তু একজন ভালো লিডারশিপ আপনার পাবে, দেশ পাবে, সেই সাথে ব্যবসায়িক কমিউনিটি পাবে, যে কিনা আপনার লং রান আপনার এই প্রতিষ্ঠানকে বা এই ব্যবস্থাকে সমুন্নত করার জন্য এবং সরকারের সাথে সহ উচ্চ পর্যায়ে নেগোশিয়েট ব্যুরোক্রেসি কাজ করতে পারবে। একটা অ্যাডভোকেসির সেই কাজটা যথার্থভাবে করতে পারে। এবং এখানে চিশতি ভাই, স্থানীয় আমাদের যে দেশীয় শিল্প বা স্থানীয় শিল্পের বিকাশের ক্ষেত্রে নানা ধরনের উদ্যোগের কথা আমরা শুনি, এবং সেই উদ্যোগগুলোর কখনো কখনো কিছু বাস্তবায়নও আমরা দেখি, কিন্তু তারপরে আমাদের অধিকাংশ ক্ষেত্রগুলোতে কিন্তু আমদানি নির্ভর, আমরা এখনও পর্যন্ত সেই বাস্তবতা। সুতরাং এখানে স্থানীয় শিল্পের বিকাশের কথা বলা হচ্ছে, কিন্তু এখনও আমদানির উপরে অনেকটা নির্ভর করতে হয়। এরকম একটা অবস্থা দাঁড়াচ্ছে কেন? আমাদের মিনারেল তো অনেক কম, আমরা জানি খুব বেশি মিনারেল। আমাদের মিনারেলটা কি? আমাদের মিনারেল হচ্ছিল গিয়ে আপনার হিউম্যান। সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি র মেটেরিয়ালগুলো তো আমদানি করবোই, এছাড়া তো আমাদের উপায় নেই এই বাংলাদেশের এই করার জন্য, আপনার প্রোডাক্টিভিটি আপনার কন্টিনিউ করার জন্য। এখন এটা সময়ের দাবি যে এখন আমরা যে সকল প্রোডাক্ট ফুললি আমদানি করি সেটা ফার্স্টলি সিকির হিসেবে আমদানি করব, পরবর্তীকালে ওইটা হয়তো একটা প্রোডাক্টে আমরা এখানে এন্টারপ্রেনার বা এখানে আমরা প্রতিষ্ঠিত করব, মানে সেটি পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করা সম্ভব। একসাথে সম্ভব না, সেই সক্ষমতা তো আমাদের আছে। হ্যাঁ, আমি যদি আপনার ধরে নিই যে আপনি গার্মেন্টস, আজকে গার্মেন্টসে দেখেন আপনি 80% আপনার ভ্যালু অ্যাড হলো গার্মেন্টসে। কিন্তু প্রথমে কিন্তু এটা ছিল না। প্রথমত আমরা শুধু সুইং করতাম, তারপরে আমরা করলাম ডাইং করছি, তারপরে হচ্ছিল গিয়ে আপনার ফ্যাব্রিক্সটা করছি, ইয়ার্নটা করছি, তারপরে এখন তো অলমোস্ট আপনি 80% to 85% জিপার করছি, বাটন করছি, অনেকেই তো হচ্ছে। আগে কিন্তু এটা ছিল না। ঠিক তদ্রূপ এখন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, এটা কিন্তু এখন আমাদের যাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ, এটা কিন্তু বড় একটা অপরচুনিটি ফুটওয়্যারটা। কারণ ফুটওয়্যারের যে কিন্তু আপনার চায়না কিন্তু ইতিমধ্যে অনেক ফুটওয়্যার কোম্পানি কিন্তু আপনার লে অফ করেছে, বিকজ অফ ওদের আপনার ওয়েজেস অনেক বেড়ে গেছে। তো সেক্ষেত্রে ওরা আপনার কম্বোডিয়া, লাওস, আপনার ভিয়েতনাম, বাংলাদেশে ওরাও চাচ্ছে এখানে এই ব্যবসাটা আপনার ডাইভার্সিফাইড করতে বা এই ব্যবসাটা এখানে নিয়ে আসতে। সেক্ষেত্রে হয়তো প্রথম দিকে হয়তো আমরা 80%, 20% হয়তো আপনার ওখান থেকে ভ্যালুয়েট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দেশে উদ্যোক্তা যারা ফুটওয়্যারের ক্ষেত্রে, তারা কোনো অসুবিধার মধ্যে পড়বে কিনা? প্রথমত দেশের চাহিদা মেটাবে, এবং এই ম্যাক্সিমাম কিন্তু এক্সপোর্ট বেস, দেশে কিন্তু ওরা করবে না। বা যে সকল কোম্পানি চায়না থেকে বাংলাদেশে আসছে তাদের মোস্ট অফ দেম তারা কিন্তু এক্সপোর্ট করছে। কারণ আপনি ইউরোপ, আমেরিকা চাইনিজদের উপরে ট্যারিফ একটা ধার্য করেছে।
এটা একটা প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছিল ওরা কিন্তু হাই টেকনোলজিতে বা হাইটেকে চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল হিউম্যান বিংসে চলে যাচ্ছে চায়না। তো এখানে ফুটওয়ারে কিন্তু প্রচুর পরিমাণ আপনার লেবার ওরিয়েন্টেড কিন্তু এই কাজটা ফুটওয়্যারটা, যার জন্য ওরা এটা চাচ্ছিল গিয়ে অন্য দেশে গিয়ে করাতে। তো ঠিক তদ্রুপ আপনার আরও যে সকল পণ্য রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সুযোগ রয়েছে, সেই সুযোগটি রয়েছে। এবং এখানে আরেকটা বিরতিতে যেতে হবে নিয়াজ আলী চিশতি ভাই। প্রশ্নটি রেখে যায়, প্রশ্নটি এরকম যে বিষয়গুলো নিয়ে এর আগে আপনি অসংখ্যবার আলোচনা করেছেন, আমরা গণমাধ্যমে সেটি বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা হয়েছে যে এনবিআরের একটা ভূমিকা রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এনবিআরের যে পরিবর্তনগুলো আমরা দেখছি সেটি একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গতি আনয়নের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান রয়েছে এবং সেক্ষেত্রে উত্তরণের উপায় কী, সেই বিষয় নিয়ে আলোচনা। সম্মানিত আলোচক হিসাবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আলী চিশতি। চিশতি ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে পরিবর্তিত পরিস্থিতিতে এনবিআর কতটুকু নিজেদেরকে পরিবর্তন করতে পারলো একটি গতিশীল ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়া বা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে? ইতিমধ্যে কিন্তু আপনার এনবিআর চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এবং এনবিআর আপনার প্রত্যেকটা পোর্টে আপনার সমন্বয়ের ক্ষেত্রে টিম তৈরি হয়েছে এটা তদারকি করার জন্য। তো আমি অবশ্যই সাধুবাদ জানাই। তা দেখেন, আমাদের প্রায় এখানে আপনার মোরাললেস আপনার 20% আপনার এই শুধুমাত্র এই ক্যারিংয়ে আপনার পোর্ট ড্যামারেজ, শিপিং ড্যামারেজ, তারপরে অব্যবস্থাপনা আর হচ্ছিল গিয়ে আপনার করাপশন, আপনি 20% আপনি কিন্তু ওয়েস্টেজ হয়। ও কন্টেনার যেটা চলে আসার কথা একদিনে ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকাতে, সেইটা শুধুমাত্র 3 দিন থেকে মিনিমাম 3 দিন, সর্বোচ্চ 15, 16, 20 দিন পর্যন্ত থেকে মানে রেখে দেয় শুধু করাপশনের কারণে এবং আপনার অব্যবস্থাপনার কারণে। তো এইগুলো যদি আপনার মিটিগেট করা যায় তাহলে কিন্তু ইকোনমি রেজ করবে, মানে বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। কিছু ইতিবাচক উদ্যোগ আপনারা লক্ষ্য হ্যাঁ, করছেন? ডেফিনেটলি এটা একটা ভালো দিক। এবং যদি এই সেক্টরটা যদি ঠিক থাকে, ব্যাংকিং সেক্টর ঠিক থাকে এবং ব্যবসা যদি প্রপারলি চালাতে পারে, তাহলে আমাদের যে ক্ষতিটা হয়েছে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে, তারপর কোভিডের পরে, এবং আমাদের যে এখন যে রিজার্ভ যে কমে গেছে, আই থিঙ্ক কত $20.8 বিলিয়ন বর্তমান রিজার্ভ, এই রিজার্ভও কিন্তু বাড়বে। সেই সাথে ব্যবসায়ীদের আস্থাও কিন্তু ফিরে আসবে। একটা ক্যাপিটাল মিশনারি আমদানি করলাম, আমি 120 টাকা ধরেই আমি করলাম, দেখা গেল 3 মাস পর যখন আমার প্রোডাক্ট আসবে তখন হয়তো 130 টাকা হয়ে গেছে। এই ভয় কিন্তু অনেকে বিনিয়োগ করা থেকে দূরে ছিল। যদি এটা স্টেবল করা যায়, হোয়াট এভার 120, এখন 120 যদি থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীদের একটা প্রেডিকশন করতে পারবে যে আমি 120 আমি এভাবে আপনি ক্যালকুলেশন করার পরে ডিজাইনটা করতে পারবে, রাইট, ডিজাইনটা তৈরি করতে পারবে। এবং এই ক্ষেত্রে যে নিয়াজ ভাই, যে আসলে ব্যাংকের একটা ভূমিকা রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, স্মার্ট ব্যাংকিংয়ের প্রসঙ্গ, অর্থাৎ ব্যাংকগুলো তার কার্যক্রমকে ডিজিটালাইজ করলো, সেটি নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখছে। সেই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন এবং সেটাকে আরও বেশি বাড়ানো যায় কিভাবে? ব্যাংকগুলো ইতিমধ্যেই তো আমি প্রথমে বলেছি যে পরিমাণ টাকা ব্যাংক থেকে চলে গেছে, আসলে এটা মানে সময় লাগবে ভাই, এটা আপনার রাতারাতি হওয়ার কোনো সুযোগ নাই, সময় লাগবে। তবে আমাদের আস্থার জায়গাটা এখানে যে যারা এসছে বর্তমান গভর্নমেন্টে, তারা নিঃসন্দেহে আমরা যারা রয়েছি এবং আমাদের দেশের সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে পথিতযশা এবং সবচেয়ে ট্রান্সপারেন্ট, ক্রেডিবল সব যে লোকগুলো, তারাই কিন্তু এখন প্রশাসনে মানে আমাদের রুল করছে, ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। বর্তমান সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের যারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের প্রশ্নে বা সংস্কারের লক্ষ্যে যারা কাজ করছেন, তারা, আপনি যথার্থই বলেছেন, তারা দেশের এই অর্থনৈতিক সেক্টরগুলোতে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি। তারা বিভিন্ন সময় কাজ করেছেন, পেশাগত জীবনে তারা সেই সফল ছিলেন। সেই জায়গাতে আমরা বেশ কিছু ইতিবাচক প্রভাব অথবা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এইটাকে ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে ধরে রাখতে গেলে জাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছিল গিয়ে, আমি তো যেভাবে কাজ করছি, আমরা যারা কাজ করছি যেভাবে, এভাবেই কাজ করব, কিন্তু আপনার লুপফুল যেখানে রয়েছে সেই জায়গাগুলো যেন আবার যেন শাখা পোশাখা না গজায়। যেগুলো ভেঙে গেছে ডাল দেখবেন আপনি, যদি বড় ডালগুলো ভাঙে, পাশাপাশি কিন্তু অনেক পুলকি বা অব্যবস্থাপনার শাখা যাতে ওই শাখা যেন না গজায়, ওদিকটাই খেয়াল রাখলে হবে। এবং আমার বিশ্বাস, যেহেতু আমরা জাস্ট অতীতে দেখেছি আপনি কোন কোন জায়গাতে আপনার কীভাবে আপনার বাংলাদেশের রিজার্ভ চলে যায়,
আপনার ওভার ইনভয়েস চলে যায়, শত শত মিলিয়ন ডলার চলে যায়, এগুলো আমরা জানি। যারা ব্যাংকে রয়েছে তারাও জানি, যারা ব্যাংকের বাইরে সাধারণ লোকও জানে। এত আমার মনে হয় খুব এটা কঠিন হবে না ওই জায়গাগুলো রোধ করা। ওই জায়গাগুলো যদি আপনার রোধ করা যায় তাহলে আমাদের ইকোনমি আপনার রান করবে, অটোমেটিকলি রান করবে। ব্যবসায়ীদের মধ্যে একটা ঐক্য, তারা যাতে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উত্তরণ হয়ে আর একটা ভালো পরিস্থিতির দিকে আমাদের যাতে যাত্রা হয়, সেই ঐক্যের জায়গাটা কতটা তৈরি হতে পারে বা সেই ঐক্যের জায়গাতে এখন যে অবস্থা আছে কি দেখছেন? ব্যবসায়ীরা হচ্ছিল কি আপনার দল মত নির্বিশেষে ব্যবসায়ী, সেটা জাতি, আপনার গোত্র, বর্ণ, আপনার সব কিছুর ঊর্ধ্বে সব কিছু নিয়েই কিন্তু ব্যবসায়ীদের আপনার যে কোনো জায়গা থেকে ব্যবসায়ীরা আপনার কাজ করে থাকে। তো কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা কিনা আনইথিক্যালি অনেক কিছু আপনার বেনিফিশিয়ারি হয়েছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এটা সকলেই চাওয়া, আমার আপনার সকলের চাওয়া, বৈষম্য বিরোধী যারা রয়েছেন তাদের কিন্তু এটা চাওয়া। এই জন্যই তো আপনার এই আন্দোলনটা হয়েছে। ঠিক তদ্রূপ আমাদের মাথায় রাখতে হবে যে প্রপার্টি যেটা রয়েছে, তাদের যদি প্রপার্টি থাকে তো এটা কিন্তু রাষ্ট্রের প্রপার্টি, ওটা যেন ধ্বংস করা না হয়। তার যেই আপনার প্রতিষ্ঠানটা সেটা তো আপনার দেশের প্রতিষ্ঠান, ওখানে শত শত হাজার হাজার লোক আপনার কর্মরত রয়েছে, ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু কর্মহীন হয়ে যাবে। ইন ফিউচারে ব্যবসায় যেন কারো কোনো দলের লেজুরবৃত্তি না করে। আমরা একদম শেষের দিকে শেষ লাইনটি শুনবো, শেষ লাইনে কি বলবেন? আমি মনে করি যে আপনি আমাদের দেশের যে অপরিসীম যে সম্ভাবনা, আপনার ব্লু ইকোনমি থেকে শুরু করে আমাদের দেশে মানুষের যে রকম কর্ম চঞ্চল উদ্দীপনা, যে সকল স্ট্যান্ড, এগুলো আমরা কাজে লাগিয়ে অনেক এগিয়ে যাবে। সিঙ্গাপুর না হোক অন্তত মালয়েশিয়া লেভেলে হয়ে যাবে। এবং এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। নিয়াজ আলী চিশতি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, যারা শুনছে তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।